অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৫৭-৫৮। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত ৯টার দিকে ঘুম ছাড়ল জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিন একটা বিরাট আয়োজন পটোয়ারি বাড়িতে। রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। অন্তু ঘরে ঢুকলো। বাচ্চাদের পানি খাইয়েছে, টুকটাক শুকনো খাবার দিয়েছে, কিন্তু কিভাবে ওদের বের করা যায়? চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ, তা ফাঁকি দেওয়ার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ির কাঁটা রাত ১০টার দিকে। জয় বরাবরের মতো উপুর হয়ে শুয়েছিল, হাতে মোটা চরুট। ধোয়ার দুর্গন্ধ ঘর জুড়ে। জয় জিজ্ঞেস করলো, দুধে কি মাল মিশাইছিলে ঘরওয়ালি? মাথা ঝিমঝিম করতেছে এখনো। ক্লোজেপ্রাম ড্রাগ অল্প পরিমাণে দিয়েছি, কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল, তবুও তারা পরস্পরের বিপরীতে রক্তপিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রকৃতস্থর মতো জোরে করে হেসে উঠল জয়। দুশ্মনী হতে অ্যাসি। তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না, যেখানে সব বুঝে শুনে বলতে পারেন। আর এটাও অনস্বীকার্য। অতিমাত্রায় ঝানু আপনি, অথচ এইসব অসাধারণ বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেললেন। সেক্ষেত্রে এখানে আমিও জানি, আপনিও জানেন। আপনিও জানেন, তা আমি জানি, সেটা আমরা দুজনই জানি। আমি আপনি সেটাও জানি। এবার জয় বলল, কথাটা কার মতো জানি বললে? কার মতো? জয় চুপ থেকে বলল, বড় ঘরে ছিল কতক্ষণ? দরকার যতক্ষণ। আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। জড়ানো কণ্ঠে জয় গান ধরল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগিলাম আরা নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। সাধের পীড়িতের ঘর হয় না যেন নরবর, তাই ধৈর্যেরও রাখিলাম একটু ঢাল। ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। গতকাল রাত ১টার দিকে হামজা ও জয় বের হলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়। লোকজন না থাকলে বের হওয়াটাই ভালো, নয়তো ঘিরে ধরে সবাই। জয় চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ ফ্লক্স বের করে দুটো চুমুক দিল। জয় বলল, কি ব্যাপার ভাউ, মাল খাচ্ছ কেন? এবার হামজা বলল, রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না। জয় বলল, আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না। অভ্যাসের খেলাফ হবে। তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে, ভেতরে যাব আমি। তুই বাইরে থাকবি? জয় ঘাড় নাড়ল। হুম, খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে। ও একটা মাতালের হাতে সে দেহ ছাড়বে কেন? জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাথি মারল। তাতে পা ফসকায় জয়ের। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, তুলল না জয়কে। বলল, ওঠ, উঠে দাঁড়া। এভাবে গড়েছে হামজা জয়কে। পড়ে গেলে টেনে তোলেনি কখনো, ছেড়ে দিয়েছে। এরপর বলেছে, নিজ শক্তিতে উঠে দাঁড়াতো জয়। কাম অন, গেট আপ, বি স্ট্রং ইন ইউর ওন স্ট্রেংথ। ইউ অনলি নিউ ইউর সেলফ, ফাকিং নো ওয়ান্স ইলস, ইভেন ইনক্লুডেড মি। জয় রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত। তবুও শেষ অবধি হামজা হাত বাড়ায়নি কখনো। জয় কখনো নিজে উঠে দাঁড়িয়েছে, তখন জাপটে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করলো। অথচ আজ আর চেষ্টা করে একবারের বেশি নয়। এক ধারাতে সোজা হয়ে দাঁড়ায় জয়, মেরুদণ্ড সোজা করে। পোলের লাইট কোথাও কোথাও নষ্ট, সেসব জায়গা অন্ধকার, ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোট পাকিয়েছে। জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের। পিছু নিল, ঠিক যেন সেনাবাহিনী নিয়ে দুই ভাইয়ের পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে। হামজা জিজ্ঞেস করলো, মাঝারের বডিটা কোথায় ফেলেছিস? পুরনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চাইল, অর্থাৎ
আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না মাজার উপরে পৌঁছে গেছে। হামজার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবুও খবর পাবে না। বডিই পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে। খোঁজও করেছে না, কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে। ভাও, তোমার একটু দুঃখিত হওয়া উচিত, হাজার হোক চাচা শ্বশুর। হামজা দুঃখিত গলায় বলল, দুঃখিতই তো আমি, খুব দুঃখিত। নিজ হাতে খাতির করতে পারছি না, এর চেয়ে বড় বড় দুঃখ কি হতে পারে? হাজার হোক চাচা শ্বশুর, উনার ভাইয়ের মেয়ের আমার বউ, আমার হাতে উনার রক্ত লাগবে, এটা অধর্ম হয়ে যাবে। অধর্ম আমার স্বভাবে নেই। আমারও। জয় কথাটা উচ্চারণ করতে দুই ভাই অট্টহাসিতে ফেটে পড়ল। উন্মাদের মতো হাসল দুইজন। গায়ে কাটা দেওয়া সেই হাসি, নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ঝনঝনে আওয়াজ ভৌতিক লাগলো শুনতে। মাঝারদের বাড়ির পাঁচির দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে। পাশে এটা হামজার শ্বশুর বাড়ি। ওরা দুই ভাই বাড়ির পিছনে গেল। জয় লুঙ্গিতে কাঁসা মেরে পাঁচির টপকালো। শোনো, একটা কথা বলি, এখানে কাঁসা মেরে বলতে যে ধরি মারা বলে না, আমাদের এলাকায় কিন্তু এটাকে ধরি মারা বলে। তোমাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানায়ও। যাই হোক, মানে লুঙ্গিটাকে পেঁচায়ে ছোট জাঙ্গুর অত বড় করা, বুঝছো? এটাকে বলা হয় কাঁসা মারা। হামজা পেছনে আশপাশ দেখে বাড়ির সামনে রাস্তায় দাঁড়ালো। মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে। টের পেল না হামজা। দূরের পোল থেকে সামান্য আলো আসছে। সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করলো। চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য। বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই। জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল। ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল, তবুও বকবক করতে করতে বেরিয়ে এলেন। জয় তখন বাড়ির পেছনের দিকে জানালায় ঢিল মারল। ঝন্টু সাহেব সেদিকে গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসলো আরাম করে। দোতলার সিঁড়ি পেঁচানো এই বাড়ির। ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে। জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাওয়ার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। জয় হাসল। আরে কাকা, আস্তে ধীরে আসেন, এই বয়সে দৌড়ঝাঁপ খারাপ ব্যাপার তো। ঝন্টু ঢোক গিললেন। জয়, তুমি এত রাত্তিরে, কি ব্যাপার, কি হয়েছে? রাতে ঘুম হয় না কাকা, রোডে রোডে ঘুরি। আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আত্মীয় মানুষ আপনি, দেখা না করে গেলে রাগ টাগ করবেন, মনে কষ্ট পাবেন। বসেন, দুইটা দুঃখের কথা কই। জয় আলো জ্বালায়নি। আধো অন্ধকার বসার ঘরটায়। চোখ দুটো লাল ওনার, দেখেই বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে। তবুও বসলেন। জয় সোফার ওপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে বলল, আনলক করেন কাকা, মুভি টুভি দেখি দুই চাচা ভাস্তি বসে বসে। ভালো না আইডিয়াটা কাকা? ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু। ভয়ে ওনার দম পড়তেছে না ঠিক মতো। জয় একটা পেন ড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে। এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসলো জয়। তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বসিত হয়, তেমন। ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয়ের মারার জোশটা পায় না। ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের, সেটুকু চোখ বুজে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে। স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি যে কথাগুলো বলবো এগুলো ভিডিওতে হচ্ছে, মানে ভিডিওতে ঝন্টু সাহেব যা দেখছে তাই বলছি, ঠিক আছে? মাটির ওপর একটা ইটের খণ্ড পড়েছিল। জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেললো সেটার ওপর, যেমন বাস্কেটে বল ঢোকায় প্লেয়াররা। মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের। নির্জন একটা জঙ্গলি জায়গা, দিনেও বোধহয় লোক যায় না। মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল। মারিস না আমায়, মারিস না, আমি কিছু করি নাই। পলাশ করছে যা করছে, আমি কিচ্ছু করি নাই। দরদর করে রক্ত পড়ছে মুখ দিয়ে। জয় আরাম করে বসলো সামনে মাঝারের। মুস্কি হেসে নরম করে বলল, ধর, করলেই বাকি, দোষের তো কিছু নাই। ওভাবে বলছিস কেন পাগল, স্বাভাবিক হ। মাঝার বিস্ফোরিত চোখে চেয়ে রইল। জয় কাঁধ চাপড়ে জিজ্ঞেস করলো, পলাশ কোথায় রে? আমি জানি না জয়, বিশ্বাস কর। করলাম, তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে, করি। পলাশ কোথায় রে মাঝার? শান্ত শীতল মহান নমনীয়তা জয়ের মুখে। একটুও রাগ নেই ওখানে, আর না উগ্রতা। মুস্কি হাসছে চোখ দুটো। চোখে কি যেন। মাঝারের মনে হচ্ছিল
জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে, সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে, জয়ের মুখভঙ্গিটা ওই রকম। বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। বলল, তাহলে ছেড়ে দিবি আমায়? হ্যাঁ, ওর খোঁজ দেওয়া মাত্রই মুক্তি করে দেব। মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বলল কোনো মতে। ভিডিওর এ পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠল। চমৎকার ভিডিওগ্রাফি না কাকা? কবিরের করা। ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান। ওর এক বোতল ব্র্যান্ডি পাওনা রইল আমার কাছে। আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা? হে হে। বাচ্চাদের মতো পা দুলিয়ে হাততালি দিল জয়। ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে। জয় তাড়া দিল, ধ্যাত, মনোযোগ দেন কাকা ভিডিওতে। আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও। ঝন্টু সাহেব তাকাতে চাচ্ছিলেন না। ছেলেকে এক জ্যান্ত রক্তখোকা পিশাচের সামনে দেখতে বাবার ভালো লাগে না। জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালে দুই পাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল। চোখ যাতে বুঝতে না পারে তাই দুটো চোখের পাতা টেনে আঙুল দিয়ে চেপে ধরে রাখল। কবির ক্যামেরা কোথাও রেখে মাঝারকে টান করে শুইয়ে পা দুটো চেপে ধরে আছে। জয় মাঝারে দুই হাতের ওপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল। এবার এক হাত ছেড়ে বসল। পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোজার সমী গলাটা বোধহয় ফেরে গেল মাঝার। এরপর খ্যাস করে একটা শব্দ। বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল, অথচ কোনো আওয়াজ হলো না। বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা উপশিরার সাথে ঝুলছিল। জয় পা দিয়ে চেপে ধরে হ্যাসকা টান মারল। ছিঁড়ে এলো হাতটা। বাঁধের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গিটা ভেজাচ্ছিল। মাঝারের চোখে যেন রক্ত উঠে গেছে। মৃত্যুর সম যন্ত্রণা, অথচ সে চিৎকার করার উপায় নেই। জয় সামান্য হাসল। ক্ষমা করিস মাঝার, তোরকে কথা দিয়েছি তো, নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে। তোকে কথা দিয়েছি, মুক্ত করে দেব, কথা রাখছি। একটা কাচের শিশির মুখ খুলতে খুলতে আনমনেই বিড়বিড় করল। জীবনে মেলা পাপ করছি, কিন্তু রেপ করি নাই। কয়টা বিষয়, কিন্তু আমার প্যানিক আছে, তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে। মামাকে মুরসালিন আর আমার ঘরে শালি মিলে মেরেছে, আমি কিছুই মনে করিনি, কিছু বলিও নি এর বদলে ওদের। বলবো কেন? মামা তো আসলেই কাজটা ভালো করেছিল না, খারাপ কাজ একটা, তাই না বল? মাঝারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের ওপর একটু একটু করে রয়ে শুয়ে ঢাললো। আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গলে টপ টপ করে পড়ে, ঠিক তেমনি মাঝারের বিশেষ মাংসপিণ্ডটুকু গলে গলে পড়ে গেল। আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোন অ্যাসিড অথবা সেই রকম কোনো কেমিক্যাল হবে। এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটল মাঝারের, খুব দক্ষ কষায়ের মতো। কবিরের বমি পেয়ে যাচ্ছিল, পেটে পাক গুলিয়ে আসছিল, কেমন মাথা ঝিমঝিমে অবস্থা। সে কখনো মর্গে মৃতদেহ কাটা দেখেনি, আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। মাঝারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে, রাত ৩টা পেরিয়ে গেছে। মাথাটা কেটে নিয়ে দেহটা একটা দূরের পুকুরে ফেলে এসে করে বস্তায় ভরে নিল জয়। আফসোসে মুখ ছোট করে এসেছিল জয়ের। শুধু মনে হচ্ছিল মাঝার বোধহয় সুখে মরে গেছে, খুব তাড়াতাড়ি যেন। রাগ হচ্ছিল এখন জয়ের। তবু আর কি করার, মানুষের জীবন একটাই, আর তো সম্ভব না মাঝারকে আবার তুলে মারা। যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল কবরস্থানের দিকে চলল। ভিডিও শেষ। ঝন্টু সাহেবকে দাঁতে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে উনার। জয় পেনড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর করে হাসলো। ভালো লাগছে তো কাকা? স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। ঝন্টু সাহেবকে মারতে খুব একটা খাটুনি করল না জয়। কেউ নেমে আসলো না এতক্ষণেও। বাসায় লোক থাকে না। মাঝারের মা শ্বাসকষ্টের রোগী, ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন। আর কেউ নেই বাসায়। জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে করে গলা কাটল। এভাবে তরুর গলা কাটা হয়েছিল। জয়ের ধারণা কাজটা তরুর বেহুশের সময় করা। খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল, একটুও এদিক ওদিক হয়েছিল না। জয় চেষ্টা করলো পলাশকে ফলো করতে, কিন্তু হলো না। ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন। একে বেঁকে গেল। কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেঁথে গিয়ে ভেতরের শ্বাসনালী অবধি কেটে গেল। জয় বেরিয়ে এলো আস্তে করে। তখনও গলা কাটা মুরগির মতো হাত পা আশ্রাচ্ছেন ঝন্টু সাহেব। রুহু বের হতে একটু সময় লাগবে। দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি ছটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায়। জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। বাড়ির পেছনের পাঁচিল টপকে বেরিয়ে এলো। লুঙ্গিতে চিরচিরে রক্তের ছিটা এসে লেগেছে।
লুঙ্গিতে ফের কাঁসা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো করে বাঁধল কোমরে। সাবধানতার মার নেই। পলাশ জেলাতে আছে, ওকে কোনোভাবে পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না। পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্রই ক্রস ফায়ারে দেবার, তা হতে দেওয়া যায় না। জ্বর একটু কমলে পলাশকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে বেরিয়ে যেতে হবে। রাত 1:30টার দিকে অন্তু ঘরে এলো। জয় উপুর হয়ে শুয়ে আছে, ফিরে তাকালো না। খাটের হেডবোর্ডের ওপরে রাখা মদের বোতলে নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটে টান দিল। দরজা আটকানোর শব্দে ফিরে তাকালো না। অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে। কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল, মায়ার মানুষ ফাঁকি দিয়ে খুব ভেতর পড়ে জয়ামির। জয় তাকালো। লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি সে। চিত হয়ে পাশ ফিরল। অন্তু বলল, আমার বাপটাও তরুর মতো ফাঁকিবাজ ছিল জানেন। সব আগুন নিজে শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এসব ফাঁকিবাজরা। আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না। অন্তু এক দৃষ্টিতে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল। জয় উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল। অন্তু বলল, অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে, বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি। জয় হাসল। নোপ, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। তুমি আমার নাম নিতে ভুলে গেছো, ভাগে আমিও আছি। স্লান হাসল অন্তু। ও তাই নাকি? জি জি ম্যাডাম। আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন? চিরকালই করি। লম্বা টান দিল। ধোঁয়ায় ভরে উঠল নাকমুখ। সে তো ভাব হিসাবে, তাতে এক ফোঁটা আফসোস থাকে না, থাকে ভনিতা। জয় হাসল। যথার্থ বলেছেন উকিল ম্যাডাম। অন্তুর গলাটা অদ্ভুত দৃঢ় হলো। চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বলল, ফিরে আসুন। ঠাঁই নেই। ঠাঁই দরকার আপনার? দরকার ছিল। ঠাঁই থাকলে খারাপ হতেন না? আমি বলেছি তোমায়, আমার খারাপ হবার কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। তাহলে ঠাঁইয়ের কথা বললেন কেন? জয় দুষ্টু রসিক হাসল। তবু তার স্লান। আচ্ছা ঠাই, তুমি হয়ে যাও। অন্তু বিদ্রুপের হাসি হাসল। আমি আমি নিজেই তো এক নরবরে এক খুঁটি। আপনাকে সামলাতে গিয়ে বড়জোর উপড়ে যাব, আর তারপর আপনাকে নিয়ে পড়ব। তুমি আমার ওপর আর আমি তোমার ওপর ভর করলে তো দুজনেই দাঁড়িয়ে থাকতে পারি। কি বলো? চোখ মারল জয়। অন্তু সামান্য চোখ বুজে দৃঢ় চিত্তে মাথা নাড়ে, পারি না। জয় অন্তুর দিকে তাকিয়ে থেকে বোতলটা তুলে নিল। অন্তু তা কেড়ে নিল। খবরদার, আজ নয়। একটু গিলতে দাও। আজ অন্তত নয়, আমি কথা বলছি। সেজন্য একটু দাও, অল্প খাবো। সেজন্য? তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর, মানে আমার অভ্যাস নেই। আজ বলছো অস্বাভাবিক লাগছে, একটু খেতে দাও আজ। অন্তু বোতলটা ঝাড়ি মেরে মেঝেতে ছুঁড়ে মারল। কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে গেল। জয় চোখ বুজে তা অনুভব করে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। উফ, শালা কাঁচ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন? এত ভাল লাগে। ফাকিং লাভ দিস। অন্তু তাচ্ছিল্য করে হাসে। হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও বেশি ভালো লাগে আপনার। আর জানেন, অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয়। জয় কথা বলল না। মাঝে মধ্যে কেমন ভদ্রলোকের মতো আচরণ করে। শুদ্ধ বাংলায় কথা বলা, মিষ্টি হাসা, নরম আচরণ। অন্তু যেন আনমনা স্বরে বলল, আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম। জয় আর চোখে চোখ তুলল। ছিলে। ছিলাম নাকি? ছিলে তো। ও হ্যাঁ, ছিলাম বোধহয়। সেসব সেই কবেকার কথা, ভুলেই গেছি। অদ্ভুত হাসল অন্তু। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত, মানে অন্য কোনোভাবে হয়ে যেত, আপনি যেমন ছিলেন ছিলেন, আমি হয়তো মাফ করে দিতাম। তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয়ামির করে তুলতাম। খুব সিনেমাটিক চিন্তা, তাই না? হেসে মাথা নাড়ল জয়। খুব সিনেমাটিক। অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো। জয় বলল, এরপর? অন্তু হেসে মাথা নামায়। অথচ আমি আপনাকে তো ক্ষমা তো দূর, শাস্তি না দেওয়া পর্যন্ত মরে শান্তি পাবো না। আফসোস। ইস, যদি অমর না হতো। জয় দুধারে মাথা নাড়ে। পারতে না ঘরওয়ালি? পারতাম না? পারতে না। অন্তু চুপচাপ তাকিয়ে রইল। জয় কিছু বলবে। ওই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায়, অনেকটা সময় দিতে হয়। চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয়। তবে সামান্য বলে,
আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকের প্রসঙ্গ বদলানো যা চমকপ্রদ দক্ষতা। জয় সিগারেট শেষ করলো, একটু সোজা হয়ে বসলো, এরপর বলল, কুমোর কারা বলো তো? যারা মাটির জিনিসপত্র বানায়। ব্রিলিয়ান্ট, ওরা একদল ভালো কারিগর। জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায়? অন্তু চুপ রইল। জয় বলল, প্রথমে কাঁচা মাটি মাখানো হয়, কাঁচা নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেওয়া হয়, হতে পারে সেটা ফুলদানি, থালাবাটি অথবা র্যান্ডম কিছু। এরপর শুকানো হয় সেগুলোকে। এইখানেই শেষ হলে ঠিক ছিল। কেমন করে হাসলো জয়। মাগার এইখানেই শেষ না। তারপর সেই শুকানো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়। কাঁচা মাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয়। তখন তুমি বড়জোর ওগুলোকে আশ্রে ভেঙে ফেলতে পারবে। ওতে হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরওয়ালি, যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো। অন্তু ভ্রুটা সপ্তপর্ণে কুঁচকে ফেলল। জয় হাসল। আমি যখন কাঁচামাটি ছিলাম, বালক জয় আমির, নরম ভীতু এক ছোট্ট ছেলে, তখন আমাকে গড়া হয়েছে এই জয় আমিরের আকৃতিতে। এরপর আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমি বছরের পর বছর পড়েছি। এরপর এই শক্ত কঠিন লাল মাটির জয় আমির তৈরি হয়েছে। তাকে তুমি বড়জোর আঘাত করে ভেঙে টুকরো টুকরো আরো ছোট ছোট টুকরোতে পরিণত করতে পারবে। কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার ওপরে পড়লেও আমি সেই আগের কাঁচা জয় আমিরে কনভার্ট হব না, যাকে তুমি তোমার ইচ্ছা মতো শেপ দিয়ে সাজাতে পারো। অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল। জয়ের ঠোঁটে সামান্য হাসি। সে সিগারেট ধরালো আরাম করে। খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। এরপর চট করে অন্তুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। গাটা তখনও ভীষণ গরম। পলাশীর দলের সকলেই ছন্নছাড়া। যে যেমন পেরেছে আত্মগোপন করেছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। ২০০২ সালে বিরোধী দলের নেত্রীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটা সন্ত্রাস ও অপরাধমুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল, যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত। কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইন রক্ষাকারীদের থাবায়। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাসীদের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস। তখনই একবার হামলা হয়েছিল রাজন আজগরের কারবারে, কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। পলাশ তখন বেশ ছোট। কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে। আইন সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ, তবুও এক জয় আমির তার নিজের ঘরে পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে। রিমি কাপড় আয়রন করছে ঘরে। রাত 11টা। হামজা সোফায় বসেছিল, চোখ দুটো বোজা। বহুকাল রাতে ঘুমানো হয়নি। এটা অবশ্য অল্প ভুল। রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাতো, ছোট্ট কবিতর ছানার মতো, তখন দুনিয়াদারের ঝঞ্ঝাট আপাত এক রাত ভুলে সে ঘুমিয়েছে বারবার। তবে সেই সব অনেকদিন আগের কথা। বহুদিন মেয়েটা তার কাছে তো আসে, কিন্তু সেই কাছে আসতেই যেন যত দূরত্ব। তাতে সংশয়, ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছুই নেই। ভেতরটা প্রশ্ন করে ওঠে, হামজা, তুই কি ভুল করিসনি? করলেও ভুলটা কি? শত্রুকে ঘরে তোলা? ওইটুকু একটা পুচকি নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু? এটাও নতুন বোকামি তোর। যার মনে তোদের জন্য সেই শত্রু থেকে বেহিসাবি ঘৃণা, সে কমজোর হোক, তবুও মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এ কারণে হলো শত্রুকে ছোট করে দেখতে নেই, জেনে বুঝে কেন। আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আরমিনের ওপরে বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসাবে মেনে নেওয়ার বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন আমার মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপ আরমিনকে নিবেদন করেছে। এটা টিক্স অর পলিটিক্স, হোয়াট এভার। তাছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতর। এ বাড়ির বাইরে থাকলে আরো অনেক কিছুই করতে পারতো। চরম জেদি আর চতুর মেয়ে লোক। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্ম ওর পরিকল্পিত। তাহলে ওকে সরিয়ে দে। ওর এত ক্ষতি করেও তো দমেনি। ওকে সরাতেই হবে। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কি লিখেছেন জানিস? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। হামজা একটু সপ্রতিভ হলো, উত্তেজিত হলো, ক্ষেপে উঠলো, আবার নিভে গেল।
সে শান্ত মানুষ। আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়ের পরোয়া করিস? হামজা নিজের দু হাতে তালু মিলে দেখে, এরপর মৃদু হাসে। এ দু হাতে গড়েছি জয়কে। এ হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলে ওকে মিটিয়ে দেওয়ার শক্তি কি আছে? থাকতে হবে। দরকার পড়লে ওর শেষ নিশানটুকু মিটিয়ে দেওয়ার শক্তি চাই হাতে। পেতে হলে দিতে হয়। ক্ষমতায়নের পথে ও হোক তোর প্রথম বিসর্জন। হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথেকার এই ভয়ানক আলোচনায়। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে, জয়, ও জয়। জয় বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে। লোকে বলে, জয়ের এই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর। হামজা তাতে শুধু মায়াই দেখেছে। জয় খেকিয়ে উঠল, কি সমস্যা? ঘরে বউ নাই? আমার ডাকাডাকির কি আছে? গম্ভীর হয় হামজা। বস। জয় বসল না, চিটপটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে। হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে চোখ বুজে প্রশ্ন করে, আমার যদি তোকে কোনোদিন বলি দিতে হয়? হো হো করে হেসে উঠল জয়। কোন দেবীর নামে? কোন দেবীর নাম বলি হতে পছন্দ করবি তুই? জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে। পেরেশান কোনো কিছু নিয়ে? হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসল। জয় গান ধরল, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, অতএব বেঁচে থাকা ইজুকাল টু বোকাচুদামি, যার নেশা আমার নাই। কবে দিচ্ছ বলি? হামজা চুপচাপ বসে থাকে। তার আর জয়ের মাঝে কোনো দেওয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই, সেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেনিস বলের রেড টেপ জড়াচ্ছে। হামজা উঠিয়ে গিয়ে জয়ের দুটো ওষুধ ও পানি আনলো। গম্ভীর হয়ে বলল, এ দুটো খেয়ে নে, আমি রুমে যাব। যাও, আমি খাচ্ছি। মারি চাপে হামজা, কান ছাড়ার পর মারবো একটা সোর। আমার চোখের সামনে খাবি। শরীর এখনো একটু গরম, গলা বসে গেছে। ধর নে। বাড়িটা গা ছমছমে। একসময় বেশ লোকজনে ভর্তি ছিল, আজ নেই। তারা কেউ চলে চলে যায়নি, একের পর এক সবাই পৌঁছে গেছে। কি ভয়ানক! তুলির জীবনের কি অবস্থা হবে কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল। জয় ঘরে যায়। অন্তু ডান কাত হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকে উঠে বসে। জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহরে ঘুরে আসি। মধুচাঁদে তো গেলাম না, আজ চলো যাই। অন্তু বোঝে জয় অকারণে ঘুরতে যাচ্ছে না। বের হবার আগে জয় একটা চুরির বক্স রাখলো ড্রেসিং টেবিলের ওপর। এ দুটো হাতে লাগাও। কেন? জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার, কোনো জোর জবরদস্তি নেই। অন্তু মুচকি হাসলো গোপনে। ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে। ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি কেউ জান দিয়ে কবুল করে, অধিকাংশ ক্ষেত্রে তার জন্য জান নেওয়া হয় না। গোলামি খাটানোর প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলনায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় ও হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে, অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না। জপ্পারাস্টাই ভাব দেখে অন্তু মুখ বিকৃত করে এলো। চোখ উল্টে মাথা ঝাঁকালো। জয়ের ভালো ভাব দেখল। অন্তুর শুধু একটা কথাই মাথায় আসে, পেছন মেরে বালুর শেখ। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর, চিকন স্বর্ণের দুটো চুড়ি। অন্তুর ফর্সা হাতে চোখ কাটছিল। জয় গম্ভীর মুখে দেখল তা। বাথরুমের ফেক রুফ থেকে একটা সাদা ধবধবে কাপড় মোড়া কিছু একটা বের করে আনলো জয়। তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট্ট চকচকে কুড়াল। আচ্ছা, বাথরুমের ফেক রুফ মানে হচ্ছে বাথরুমের যে ওপরে ছাদটা, এটা মানে ফেক ছাদ ছিল, বুঝছো? এটাকে বলা হচ্ছে ফেক রুফ। ও তো জিজ্ঞেস করে, এটা কি কাজে ব্যবহার করেন? আগে করিনি এর আগে। তাহলে রেখেছেন কেন? আমানত। আমানত না ঠিক, হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারো হবে। অন্তুর কৌতূহল হলো, কে সে? দায়সারা জবাব দেবেন না আমার প্রশ্নের। জয় লুঙ্গি খুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়, এক নারীর। অস্পষ্ট শুনতে লাগলো, কারণ শার্টের প্রান্তর পর্যন্ত দাঁত চেপে ধরে রেখেছিল। অন্তু অবাক হয়। জয় কখনো কোনো মেয়েকে এত সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই। সে জিজ্ঞেস করে, নারীটা কে?
অন্তুর ভুরু কুঁচকে মিষ্টি, এই আপনি আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি? জয় হাসল। তার মধ্যে সেসব সিস্টেম নেই। তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরে প্রেম প্রীতির সিস্টেম ছিল না। অন্তু ভুরু নাচিয়ে ঠোঁট উল্টায়। তবুও বিশেষ কেউই হবে, নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান দিতে পারে না। তোমাকে দেইনি? অন্তু শব্দ করে হেসে উঠল। তাতে অজস্র বিদ্রুপ ঝেড়ে পড়ল। তা দেননি আবার? দিয়েছেন তো। জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে। অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাবঘর পুরে ধ্বংসপ্রায় হয়ে গেছে। কবির সাথে যেতে চাই। ভাই, আমি যাই আপনার সাথে। তো শ্বশুর বাড়িতে বিয়ে খাইতে যাচ্ছি শালা, সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা? ভাই, আমি ড্রাইভ করব, আপনি আর ভাবি বসে থাকবেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না বাপ, বাসায় যাই 2 প্যাক মাল খেয়ে শুয়ে পড় যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির তবু পেছনে ডাকে, ভাই, আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন? পরের বার তোর বউটার সাথে দিস, আজ নিজেরটা নিয়ে যেয়ে ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটছে। অন্তুর পরাণ যায় যায়, মনে হচ্ছিল রকেটে ছুটেছে। অন্তুর চুলগুলো পতাকার মতো উড়ছিল। অন্তু চিৎকার করলো, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মাঝে আপনার শরীরের ফাল্লা উড়ে যায়। আস্তে চালান বলছি, অথবা এক্ষুনি এই মাঝ রাস্তায় নেমে যাব। পাগল লোক। জয় গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। গাড়ির বেগ আরো বাড়ল। অন্তু বিতৃষ্ণায় আর কথা বলল না। জয় গাড়ির বেগের সাথে তাল মিলিয়ে গান ধরল, ওই ঝলমলের রোদ আকাশে, তুমি আমি উড়ি বাতাসে। অন্তু কপালে হাত চেপে বসে রইল। অন্ধকার আকাশ, যেখানে চাঁদ অবধি নেই। এই রকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে? তাও আবার এক কি উদ্ভট গান। গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শেষ দিচ্ছে। খানিক পর স্পিড কমালো। অন্তু একটা কথাও বলল না। ও কমাতে বলেছিল বলে আরো বাড়িয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয়। এই ভাঙা চোরা বুক নিয়ে, এই অবাধ্য সুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। এই কুয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজ পাখি খালি হাতে। কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুজে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। গা শিউরে ওঠা জয়ের গলার সেই টান সনসনে বাতাসের সাথে দিকবিদিক বাজিয়ে ছুটে চলেছে। গাড়ি চলছে। গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তুর চারিপাশে ঘন অন্ধকারে হারিয়ে যেতে চাই। পাশে বসে আছে স্বয়ং এক পহেলিকা পাপ। অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। কখনো কখনো স্টারিয়াংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছে। একসময় দম নিয়ে নির্জন গ্রামের দিকে এলো। অন্ধকার রাস্তা, দূর দূরান্ত অবধি আলো নেই। জয় গাড়ি থামালো। নামো বউ, আর পারছি না। সরি, রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন জ্বলে। তাকে নেভাতে মাল ঢালতে হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর্ক খুলল। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আরেক হাতে বোতলটা মুখে ঠেকিয়ে গিলতে লাগলো। উৎকট গন্ধ নাকে লাগছিল। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা। এই নির্জন রাত, তার উপর গাড়ি চলছে ধীরে। যে কোনো বিপদ হতে পারে। অন্তুর ভয় লাগছিল খুব। নিজের বোকামির ওপর ধিক্কার আসছিল। সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলে অযথা ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না। কড়া স্বরে বলল, বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি, তার আগে গেলা বন্ধ করুন। বেহেড হয়ে যাবেন যখন তখন। সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান? আমার বেহেড হওয়া এত সস্তা নয় ঘরোয়ালি। কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে বলল, আজ তোমাকে খুব আদর করতে মন চাইছে, বুঝলে? ইভেন রাইট নাও। গাড়ির ভিতরে বইয়ের আদর, আহ ভাবা যায়? বলে মদের বোতলটা সিটের ওপর রেখে অন্তুর দিকে হাত বাড়ালো। বোতলে তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল। অন্তু ঝাড়া মেরে জয়ের হাত ছড়িয়ে দিয়ে চিবিয়ে বলল, আপনি বেহেড হয়ে যাচ্ছেন।
আমি রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না। না নিলে তাতে আমার কি? আবার হাত বাড়ল। অন্তুর চোয়ালে আঙুল বোলালো। অন্তু চুপ করে বসে থাকে। ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য আপাতত জয়ের। কাজ পাচ্ছে না কোনো। রাত 2টো বাজলো গন্তব্যে পৌঁছাতে। বিশাল গাং, চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছড়াচ্ছিল। আশেপাশে শ্মশান। তখনই জয় নামলো। পাশে একটা শ্মশান আছে, যাবে? অন্তু ভুরু কুচকালো। একদম স্বাভাবিকভাবে নামলো জয়। ওর মনের কথা বুঝলো যেন। কি ভাবছো? বললাম তো আমি সহজে বেহেড হই না। ওই শালা মালও জোচ্চোর। টাকা দিয়া কিনা খাই, অথচ মাতাল করে না আমায়। শ্মশানে যাবে? চলো তো ঘুরে আসি। কেন যাব? আপনাকে দাফন করতে? জয় খুব কাছে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, শ্মশানে মরা পোড়াই, দাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেল তোমার। সব ঠিকঠাক তো ঘরওয়ালি? বিশ্রী গন্ধ জয়ের শরীরে। শার্ট ভিজে গেছে মধে। অন্তু ধাক্কা দিল। সরে দাঁড়ান। এই, আপনার গাড়িতে ডিউ নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না, দুর্গন্ধ। এক চড়ে দাঁত ফেলে দেবো শালি। তোমার বাপেরা আশেপাশেই লুকিয়ে আছে হয়তো। তুলে দিয়ে আসবো? চলুন, তুলে দিয়ে আসুন। আপনিও যা, ওরাও তা। খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই। জয় অন্তুর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিল। হাঁটতে খারাপ লাগছিল না। পরিবেশটা ভয়ানক সুন্দর। অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছে। গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত সব সারি ধরে দাঁড়িয়ে আছে। ওরা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল। দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয়। তারপর আবার চলতি পথে হিপফ্লক্সে চুমুক দিচ্ছিল। অন্তু একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে। নিঃশব্দে হেসে জিজ্ঞেস করলো, ঘরওয়ালি, একবার তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি? অন্তু হাসলো। এ জগতে আমার হারানোর মতো কিছু নেই, সুতরাং পিছু টান নেই। আছে জানটা। অথচ পিছু টান না থাকলেও জান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের। জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্যর মাঝে খুঁজে পেল। বেসিক ফিচার সব জয়ের, আর মিলেও যায় সবগুলো। অন্তু বলে চলে, আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হলো জয়। না, লাগে না। আগে লাগতো, বিয়ের আগে। পরে আর লাগে না। অন্তু ভালোভাবে দেখলো সে কখনো কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে, একটা বাগান বাড়ি। অন্তুর মনে হলো এটাই কি আমির নিবাস? চারপাশে মাঠ, প্রাচীরের ভেতরে বাগানটা বড়। সেখানে শুধু গাছ আর গাছ। পিছনে অল্প কিছুটা মাঠ, তার উপর বয়ে গেছে গাংটা। অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটাকে। জয়কে জিজ্ঞেস করলো, এটা কি আপনাদের বাড়ি? না, আমার বাপ দাদারে কি পাগলে থাপাইছে যে এই রকম ঝোপঝাড়ের মধ্যে বাড়ি করতে আইছিল? এসো, পাঁচিল টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে যাচ্ছি? যাব না আমি। দরকার পড়লে তবুও পাঁচিল টপকাতে পারবো না। থাপ্পড় মারি একটা। সময় নষ্ট না করে যা বলতেছি সেটা করো। আমি উঠিয়ে দিচ্ছি। অন্তু গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আমি পাঁচিল টপকাতে পারবো না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে। মাগী মানুষ এত তারা? শালীর মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডিই রাখে। জয় এক লাফে পাঁচিল টপকে ফেলল। সেই শব্দই পাহারাদার সতর্ক হলো। এরপর যেই গেট খুলতে গেল, অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে দাঁড়ালো। এই শালা, কেডা রে? থাম, শালা মাগির চ্যাংড়া। বুক ঝাঁঝরা কইরা দিমু একদম। হামজা লোক নিযুক্ত করেছে, তা জানতো জয়। তবে সেই লোক যে জয়কে চেনে না ঠিক মতো, এ তো মুশকিল। জয় বোঝানোর চেষ্টা করলো, বশির ভাই, আমি। লোকটা বিনা নোটিশে চট করে গুলি চালালো। শর্ট রেঞ্জে ডাবল বুলেট রাইফেল। দূরত্ব বড়জোর 1 গজ না। বুলেট একটি ছুঁয়ে গেলে জয় আমিরের মৃত্যু নিশ্চিত। গুলি সে তাক করলো জয় আমিরের বুকের বাঁ পাশটা। লোকটা ভুল যেটা করলো, গুলি ছড়ার আগে রিলোড করলো একবার, এবং শব্দটা কানে যেতেই জয় নিচু হলো। গুলিটা লাগেনি দেখে বশির আবার গুলি চালাতে প্রস্তুত। জয় বকে উঠল, রাইফেলটা তো শাওয়ার মধ্যে ভরে দেই শালা খানকির বাস্তা। কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই। সে কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চাই। দ্বিতীয় গুলিটা চালালো বশির। অন্ধকারে নিশানচ্যুত হয়ে গেল। জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরল বশিরের। ভেড়া সুদা, তোর মা রে, শালা গুলি চালাবা? দেখে শুনে চালাও সম্বন্ধিত চ্যাংড়া।
তোর আব্বা যে দাঁড়িয়ে আছে, হুশ করে ফায়ার করবি তো? রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিয়ে মুখের ওপর হাই বুট চেপে ধরল। স্যাঁতস্যাঁতে মাটিতে বশিরের মুখটা গেঁথে যাচ্ছিল। গা ছমছমে ভোঁতা গঙ্গা নিয়ে আওয়াজ করছে বশির। দম আটকে আসছে। জয় তবুও পা তুলল না। অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে। আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল। উবু হয়ে বসে বলল, আমি জয়, জয় আমির। এরপর ফায়ার না শুনে তারপর করবি, শালা নটকির পুত। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করলো। জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল। অন্তু দৌড়ে ভেতরে ঢুকে, কি হয়েছে আবার ভেতরে? গুলি চললো যে, বেঁচে আছেন? জয় আলগোছে হাসে, মরিনি এখনো। অন্তু বলল, তাহলে তো হলোই, আমি আবার ফিরতে হবে এখান থেকে, একা তো যেতে পারবো না আপনি ছাড়া। জয় হো হো করে হেসে উঠল। অন্তুর হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে গেল। দরজায় কড়া নড়ল। দরজা খুলল মিনিট দুয়েক পরে। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে, কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরে ভেতরে ঢুকছিল। রূপকথা চেঁচালো, খবরদার, কাদা পায়ে ঢুকবে না জয়, জুতো খুলো। জয় স্যারেন্ডার করার মতো দুহাত উঁচু করে জুতো খুলল। বাড়ির ভেতরটা আলো আধার। অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে, সেন্টার টেবিলের ওপর ল্যাপটপ। সে তাতেই কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পড়া গাছঘর না? হ্যাঁ, তাই তো। সে আর রূপকথা এখানে কি করছে? জায়গাটা ভাই কোথায়? আসল অ্যাকশন আসতেছে পরের পর্ব থেকে। এখন তো কেবল মনে করো সিনেমার ট্রেলার দেখলা, আসল সিনেমা তো এখনো বাকি। তোমরা যারা ভিডিও দেখতেছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না, তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করো, এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।